নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে। অনেকদিন বাদে আজকে একটা আইপিএলে ভালো ম্যাচ দেখলাম। একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হলো, লাস্ট ওভার অবধি উত্তেজনা ছিল এবং লখনৌ সুপার জায়েন্ট কিন্তু মরসুমের 4 নম্বর ম্যাচে তাদের 2 নম্বর জয়টা তুললো এবং মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু প্রথম 4 ম্যাচের মধ্যে 3টে ম্যাচ হেরে গেল। একটাই বড় জয় তুলেছিল কেকেআর এগেনস্টে, বাকি 3টে ম্যাচ কিন্তু হারলো। এবং এই ম্যাচ একটা জিনিস প্রমাণ করে যে সময় কত পাওয়ারফুল। তোমার যখন সময় চলবে তুমি তখন রাজা, যখন চলবে না তখন কিছুই ঠিকঠাক চলবে না। সেরকমই ব্যাপার। তুমি যদি দেখো, তিলক ভার্মা কিছুদিন আগে ভারতীয় দলের জার্সিতে কন্টিনিউয়াসলি ব্যাক টু ব্যাক 100 ব্রিলিয়ান্ট ক্রিকেট খেলছিল, 3 নম্বরে ব্যাট করছিল, দারুণ। মনে হচ্ছিল যে টি-20 টিম বানাতে গেলে তিলক ভার্মার নামটা তো লিখে রাখতেই হবে। সেই তিলক ভার্মা এই আইপিএলে স্ট্রাগল করছে। আজকে এমন একটি ইনিংস খেললো যেখানে দল 204 চেস করছে, সেখানে 23 বা 24 বলে 25 করেছে। ভীষণই খারাপ একটা ইনিংস, মুম্বাইকে পুরো প্রেসারে রাখলো। এবং এমন একটা সময়, যেই সময় পুরো ম্যাচের সব থেকে ক্রুশাল মোমেন্ট, সেই সময় আমরা দেখলাম তিলক ভার্মা যখন 8 বল বা 9 বল বাকি, তিলক ভার্মাকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স রিটায়ার্ড আউট করে তোমার স্যান্টনারকে নামালো। তিলকের ওপর ভরসা করতে পারলো না, তিলক এমন ছন্দে ছিল। যদিও আমার পার্সোনালি মনে হয়, দেখো লাস্ট ওভারে হার্দিক তো স্যান্টনারকে গুরুত্বপূর্ণ সময় স্ট্রাইক দিলই না। আর তিলক যেহেতু অতগুলো বল খেলে ফেলেছে, এবং তুমি যদি এবিলিটির কথা বলো, স্যান্টনারের থেকে অ্যাজ এ ব্যাটসম্যান তিলকের এবিলিটি বেটার। হয়তো দিন চলছিল না, বাট একটা বা দুটো হিটেরই ব্যাপার ছিল। কে বলতে পারে, তিলক মেরেও দিতে পারতো। তো আমার তো ঠিক পছন্দ হয়নি, ট্যাকটিক্যাল চেঞ্জ মনে হয়নি। কারণ তুমি এনিডে স্যান্টনারের থেকে তিলককে ব্যাক করবে যে লাস্ট ওভারে মারার জন্য, এবং এমনিতেও হার্দিক তোমাকে যখন দরকার ছিল স্ট্রাইক দিল না, তাহলে কি দরকার ছিল এই চেঞ্জটা করার? তো যাই হোক, সেটাই বলছিলাম যে সময় কত পাওয়ারফুল। একদিকে তিলকের এই অবস্থা, উল্টো দিকে তুমি শার্দুল ঠাকুরকে দেখো, যে বিক্রি হয়নি, আনসোল্ড গিয়েছিল। সেই শার্দুল ঠাকুর 19 নম্বর ওভার, সব থেকে গুরুত্বপূর্ণ ওভার, সেই সময় এসে 7 রান দিয়ে পুরোপুরি মুম্বাইকে চাপে রাখলো। এবং লাস্ট ওভারে কিন্তু আবেজ খান প্রথম বলে 6 খাবার পরও কামব্যাক করে কিন্তু লখনৌকে জেতালো। তো ভালো ম্যাচ হয়েছে। তো সেখানে তিলকের ওই যে রিটায়ার্ড আউট করে যাওয়া, সেটা নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানিও। বাকি ভিডিওতে কোনোটাকে তোমাদের জানাবো, কালকে চেন্নাই ভার্সেস দিল্লি দারুণ একটা ম্যাচ আছে। যদি তোমাদের এই ম্যাচের জন্য কোনো প্রেডিকশন লাগে, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো রবি ভাইয়ের সঙ্গে। প্রথম কমেন্টও তোমরা পেয়ে যাবে, স্ক্রিনেও নাম্বার দেখতে পাচ্ছ। তো তাদের টিম কিন্তু পুরো অ্যানালিসিস করে এই আইপিএলে প্রেডিকশন দিচ্ছে। তো তোমাদের কোনো রকম প্রেডিকশন লাগলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো যদি আমরা মেন টপিকে ফিরে আসি, তো সেখানে কিন্তু লখনৌ সুপার জায়েন্ট 2 নম্বর জয়টা তুললো। তবে ঋষভ পন্থের ব্যাট থেকে কিন্তু আবারও রান এলো না। ঋষভ পন্থের ব্যাট থেকে এলো মাত্র 2 রান। ঋষভ পন্থ বিক্রি হয়েছে 27 কোটিতে, বাট প্রথম 4টে ম্যাচে মাত্র এসেছে ঋষভের ব্যাট থেকে 19 রান। তো এবার ঋষভের জন্য অ্যাকচুয়ালি খারাপ লাগছে। হোপফুলি ঋষভের এই খারাপ ফর্মটা আর একটা ম্যাচ চলবে, তারপর সে ব্যাক করবে। চাই না কেকেআর এগেনস্টে ফিরে আসুক, বাট ঋষভ তাড়াতাড়ি রানে ফিরলেই ভালো লাগবে। তবে আজকে মিচেল মার্স যে স্টার্টটা দিয়েছিল লখনৌ সুপার জায়েন্টকে, পাওয়ার প্লেতে 36টা বল হয়, তার মধ্যে 30টা বল মার্সি খেলেছিল, 60 রান করে দিয়েছিল। এবং পাওয়ার প্লেতে একটা ব্রিলিয়ান্ট স্টার্ট কিন্তু মিচেল মার্স দিয়েছিল লখনৌ সুপার জায়েন্টকে। পরবর্তীকালে মার্করাম সেও 50 করে, এবং লাস্টের দিকে আয়ুষ বাদনী, ডেভিড মিলার তারা কিছুটা কন্ট্রিবিউট করেই কিন্তু 203 রানে লখনৌ পৌঁছয়, একটা ভালো স্কোরে পৌঁছে যায়। তো মিচেল মার্সের কিন্তু বিশাল বড় ক্রেডিট আছে তোমার লখনৌয়ের এই জয়ের জন্য। আরেকটা প্লেয়ারের যার ক্রেডিট আছে, তার নামটা হচ্ছে দিগ্ভেশ রাঠি। এই প্লেয়ারটা কিন্তু রীতিমতো ভালো বোলিং করছে, এবং এই ম্যাচেও তুমি যদি তার বোলিং ফিগার দেখো, 4 ওভারে মাত্র 21 রান দিয়েছে, এবং তোমার উইকেট নিয়েছে হচ্ছে একটা। তো সেই জায়গাতে দাঁড়িয়ে ভালো বোলিং করছে, যেখানে মনে হয়েছিল যে তোমার রবি বিষ্ণুই লখনৌয়ের মেন স্পিনার হবে। সে 4 ওভারে 40 খাচ্ছে, প্রত্যেক ম্যাচে রান পাচ্ছে, বাট এই দিগ্ভেশ রাঠি কিন্তু ভালো বোলিং করে বেরিয়ে যাচ্ছে। এবং আগের দিন কিন্তু তাকে ফাইন করা হয়েছিল তার ওই অটোগ্রাফ সেলিব্রেশনের জন্য, বাট সেলিব্রেশন কিন্তু আজকের ম্যাচেও কন্টিনিউ রেখেছে। যদিও প্লেয়ারের সামনে গিয়ে যখন করেনি অতটা সমস্যা হবে না, বাট প্লেয়ারটার মধ্যে কিন্তু একটা আলাদাই দেখছি অড়া আছে। দেশি সুনীল নারায়ণ বলছিলাম এই প্লেয়ারটাকে। তো সেখানে কিন্তু দিগ্ভেশ রাঠির দিকে নজর রাখতে হবে, ভালো বোলিং করছে। বাকি তোমরা এই ম্যাচ নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে জানিও। এবং কালকে চেন্নাইয়ের সামনে কিন্তু দিল্লি ক্যাপিটালস খেলতে নামছে, এবং এই ম্যাচের আগে কিন্তু অনেক স্পেকুলেশন চলছে। রাজস্থান রয়্যালস ম্যাচে কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে বল লেগেছিল, এবং ঋতুরাজের কালকের খেলা নিয়ে কিন্তু একটু সংশয় আছে। যদিও চেন্নাই সুপার কিংস জানিয়েছে তারা লাস্ট অব্দি চেষ্টা করবে, তবে ঋতুরাজ লাস্ট অব্দি খেলতে না পারলে শোনা যাচ্ছে নাকি মহেন্দ্র সিং ধোনি কালকের ম্যাচে চেন্নাইকে নেতৃত্ব দিতে পারে, সিএসকের হয়ে ক্যাপ্টেনশিপ করতে পারে। দেখা যাক সেখানে ঋতুরাজ খেলতে না পারলে কি হয়। তবে ঋতুরাজ খেলতে না পারলে সেটা সিএসকের জন্য অবশ্যই একটা খারাপ খবর
স্কোর হবে, কারণ সিএসকে এর ব্যাটিং একটু সমস্যার জায়গা, সেটা আমরা আলোচনা করেছি বারবারই, যে ঋতুরাজ, রাচিন এবং দুবে এই তিনজন ছাড়া বাকি ভরসা করার মতো ব্যাটসম্যান খুব একটা আমরা দেখতে পাচ্ছি না। রাহুল ত্রিপাঠীও যাতা খেলছে, ফলে কিন্তু সিএসকে চাইবে রাহুল ত্রিপাঠী বা বিজয় শঙ্কর টাইপের কোনো প্লেয়ারের থেকে যেন বড় স্কোর আসে, সেটা যদি হয় তাহলেই সিএসকে ভালো কিছু করতে পারবে, নয়তো শুধুমাত্র তিনটে ব্যাটসম্যানের ওপর আর কি ভর করে এই আইপিএলে সিএসকের ভালো কিছু করা কিন্তু একটু শক্ত ব্যাপার, কারণ তুমি জাদেজা বা ধোনির থেকেও সেরকম কিছু এক্সপেক্ট করছো না, ধোনি তো জাস্ট এন্টারটেনমেন্ট করার জন্য খেলছে, তাই নয় কি? ফলে সিএসকে কে ভালো করতে গেলে সিএসকে এর ব্যাটিংকে ভালো করতে হবে, শুধুমাত্র ঋতুরাজ, রাচিন বা দুবের উপর ভরসা করে থাকলে হবে না, বাকি ব্যাটসম্যানদেরও কিন্তু স্টেপ আপ করতে হবে। বাকি বোলিংয়ে সিএসকে এর ফোকাস থাকবে মেনলি স্পিনারদের দিকে, যেখানে অবভিয়াসলি নূর আহমেদ ব্রিলিয়ান্ট ছন্দে বোলিং করছে, তার দিকে নজর থাকবে, তার সঙ্গে অশ্বিন জাদেজা থাকবে এবং খালিল আহমেদ দারুণ বোলিং করছে, দারুণ ছন্দে আছে, ভালো লাগছে তাকে দেখে, তার দিকে নজর থাকবে, পাথিরানা ডেথে সেই দিকে নজর থাকবে। বাকি কিন্তু দিল্লির উল্টো দিকে কথা বললে দিল্লিরও কিন্তু ভালো স্পিন অ্যাটাক আছে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, তাদের দিকে নজর থাকবে, প্লাস দিল্লির বোলিংও কিন্তু ভালো করছে। মিচেল স্টার্ক তো নকআউটের ফর্মটা গ্রুপ স্টেজেই নিয়ে চলে এসেছে এই বছর, ফলে সিএসকে এর ব্যাটসম্যানদের জন্য কিন্তু কঠিন চ্যালেঞ্জ আছে মিচেল স্টার্ক, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবদের এগেনস্টে। প্লাস দিল্লির কথা বললে দিল্লির টপ 3 আগের দিন রান পেয়ে গিয়েছে, জেক ফ্রেজার, ম্যাকগ্রাক, ফ্যাফ ডু প্লেসি 50 করেছে, অভিষেক পোড়েলও রান করেছে। বাকি দিল্লির 4, 5, 6, 7 তো ভালো লাগছেই, যেখানে কেএল রাহুল, ক্রিস্টিয়ান স্টাবস, আশুতোষ শর্মা, অক্ষর প্যাটেল বা পরে ভিপ্রাজ নিগমের মতো প্লেয়ার আছে। দিল্লির টিমটাকে কিন্তু অনেক ব্যালেন্স লাগছে এবং তারা দুটো ম্যাচে দুটোই জিতেছে, ব্যালেন্স টিম আছে, ফলে কিন্তু আপাতত চেন্নাই থেকে দিল্লির কন্ডিশন বেটার আছে, বাট নিজেদের ঘরের মাঠে চেন্নাই কিন্তু ডেঞ্জারাস হতেই পারে, তবে তার জন্য চেন্নাইয়ের ব্যাটসম্যানদের ভালো করতে হবে, তো সেই দিকেই নজর থাকবে। কালকের এই ম্যাচটা কিন্তু দুপুরে আছে, ভীষণ ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে, এই ম্যাচের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। বাকি তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো কমেন্টে জানিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আজকের ম্যাচ নিয়ে কি বলবে সেটাও কমেন্টে জানিও, আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। আর এই চেন্নাই বনাম দিল্লি ম্যাচের কোনো প্রেডিকশন লাগলে কিন্তু অবশ্যই যোগাযোগ করে রবি ভাইয়ের সঙ্গে, তারা কিন্তু প্রেডিকশন দিচ্ছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।